আচ্ছা, কালকে আমরা শুরু করেছিলাম হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড নিয়ে। তো আমি কালকের লেকচারে দেখেছিলাম যে কয় টাইপসের ন্যাচারাল হ্যাজার্ড হতে পারে। সেটা কি মনে আছে কারো? কয়টা টাইপস দেখিয়েছিলাম বা তিনটা। ন্যাচারাল হ্যাজার্ড? তিনটা, হ্যাঁ। তো আজকে আমরা যেটা মেইনলি আমাদের সিলেবাসে যেটা ইনক্লুডেড করা আছে মেইনলি হচ্ছে আর্থকোয়েক এবং হচ্ছে ভলকানিজম। তো আমরা এই দুইটা নিয়েই মানে হ্যাজার্ডের মধ্যে দুইটা নিয়ে একটু বেশি পড়াশোনা করবো আর কি। তো এখন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার না আজকে মানে এখন যে স্লাইডটা দেখছি আমরা যে 7টা বেসিক ক্রাইটেরিয়া আছে। তো এই বেসিক ক্রাইটেরিয়া গুলো মেইনলি কেন লাগতেছে আমাদের? ধরো আমরা কোনো একটা ন্যাচারাল হ্যাজার্ড, স্পেসিফিক কোনো একটা ন্যাচারাল হ্যাজার্ডকে প্রোফাইল প্রোফাইল তার একটা প্রোফাইল ক্রিয়েট করব, যে তার টাইম, ডিউরেশন, তার ম্যাগনিটিউড, ইন্টেন্সিটি কিরকম। ধরো কোথাও কোনো একটা লোকালিটিতে বা কোনো একটা লোকালে হচ্ছে একটা ন্যাচারাল হ্যাজার্ড অলরেডি হয়ে গেছে, এরপরে কি করব আমরা তার সেটার একটা রিপোর্ট তৈরি করব। তো সেটার জন্য কি লাগবে? আমার মেইনলি 7টা ক্রাইটেরিয়া আমার দেখা লাগে বা 7টা ক্রাইটেরিয়া মেইনলি মেজার করা লাগে, বা যদি বলি আমরা রিপোর্ট করা লাগে। তো 7টা ক্রাইটেরিয়া কি কি এটা আমরা দেখবো। সেটা হচ্ছে ইভেন্ট ম্যাগনিটিউড। তো ইভেন্ট ম্যাগনিটিউড বলতে বুঝিয়েছে যে ধরো কোথাও বলে না যে ভূমিকম্প হওয়ার পরে রিক্টার স্কেলে মাপা হয় যে ভূমিকম্পের তীব্রতা কতটুকু ছিল, মানে মেইনলি হ্যাজার্ডের তীব্রতা বা এটা কতটুকু ইফেক্ট করেছে ওই জায়গাটার উপরে, এটা যে মাপা হবে, মানে ম্যাগনিটিউডটা আমাদের জানা দরকার, সেটা একটা ক্রাইটেরিয়া। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অকারিং। দেখা গেল যে কোনো একটা জায়গায় খুব ফ্রিকোয়েন্টলি বা খুব কম সময়ের ব্যবধানে আর্থকোয়েক হচ্ছে, বা কোনো একটা ন্যাচারাল হ্যাজার্ড হচ্ছে, বা অনেক বেশি সময়ের ব্যবধানে, ধরো আজ থেকে অনেক বছর আগে একটা আর্থকোয়েক হয়েছে, এর মাঝে আর কোনো হ্যাজার্ড দেখা যায়নি। তো এই যে ওদের ফ্রিকোয়েন্সিটা, যে কত সময় পর পর বা ওদের ব্যবধানটা, বা ধরো আমরা এটাও কিন্তু দেখি অনেক সময় যে একদিনে বা একই সময় পরপর দুইবার আমরা আর্থকোয়েক ফিল করি। এটা নিশ্চয়ই তোমরা বাংলাদেশে তো অনেক ফ্রিকোয়েন্টলি হয় আর্থকোয়েকটা, তোমরা মনে হয় দেখেছো যে হুট করে অনেক বড় একটা আর্থকোয়েক হওয়ার পরে সাথে দেখা যায় আগে বা পরে ছোটখাটো একটা আর্থকোয়েক বা ভূমিকম্প ফিল হয়। এটা হয়তো তোমরা খেয়াল করেছো। তো এই যে ফ্রিকোয়েন্সিটা ওদের, এটা আমাদের দেখতে হবে। দেন হচ্ছে ডিউরেশন। এই যে হ্যাজার্ড, আমি এখন আর্থকোয়েক পড়াবো বলে আর্থকোয়েকের কথা বলছি, মেনলি এটা কিন্তু একদম বেসিক, সব হ্যাজার্ডের জন্য সেম। তো এই যে ডিউরেশনটা, ধরো একটা জায়গায় ফ্লাড মানে বন্যা হয়েছে, তো কতটুকু সময় পর্যন্ত ওই বন্যাটা স্থায়ী ছিল, 1 মাস 2 মাস, এই যে ডিউরেশনটা, বা এই যে আর্থকোয়েক যদি হয় কত সেকেন্ড বা কত মিনিট বা কত ন্যানো সেকেন্ড পর্যন্ত এটা ফিল বা আর্থকোয়েকটা হচ্ছে, সেটার টাইমটা আমাদের লাগবে। দেন হচ্ছে এরিয়াল এক্সটেন্ট। ধরো আমি জানি যে একটা হ্যাজার্ডের অরিজিন বা অরিজিন যে প্লেসটা বা লোকেটটা কোথায়, একটা নির্দিষ্ট লোকেশন, এখান থেকে কতটুকু পরিমাণ সামনে বা পিছনে বা কতটুকু এরিয়া জুড়ে এই যে হ্যাজার্ডটা স্প্রেড করতেছে, বা কতটুকু লোকালিটি পর্যন্ত আমি হ্যাজার্ডটা বা আর্থকোয়েকটা ফিল হচ্ছে, এই যে ওদের এক্সটেনশনটা, সেটা আমাদের জানতে হবে। দেন হচ্ছে স্পিড অফ অনসেট। এখন স্পিড অফ অনসেট কি? স্পিড আমরা সবাই জানি, গতি, কোনো একটা কিছুর গতি বা মোশন যদি বলি সেটা। তো এই যে হ্যাজার্ডটা হচ্ছে কি গতিতে, যদি আমি আর্থকোয়েকই বলি যে আর্থকোয়েকের যে যখন সে মানে একদম আর্থকোয়েকটা ফিল হচ্ছে বা আমরা যখন মাপি, তাদের একদম শুরুর গতিটা কিরকম ছিল বা শুরুর স্পিডটা কিরকম ছিল, হুট করে অনেক বেশি জার্কিং হয়েছে, মানে অনেক বেশি শেক করেছে ল্যান্ডটা, নাকি আস্তে আস্তে এটার মাত্রাটা বাড়তেছে, এই যে ওদের সূত্রপাতের যে গতিটা আমাদের জানতে হবে। দেন হচ্ছে স্পেশাল ডিসপারশন। এটাও অনেকটা তোমার এরিয়াল এক্সটেন্টের মতো, যে কতটুকু এরিয়া জুড়ে আমাদের স্প্রেড হচ্ছে। ডিসপারশন মানে হচ্ছে স্প্রেড হয়ে যাওয়া, ঠিক আছে। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে টেম্পোরাল স্পেসিং, এটা অনেকটা মিল আছে হচ্ছে তোমার ওই যে ফ্রিকোয়েন্সি অফ অকারিং এর সাথে। টেম্পোরাল স্পেসিং দিয়ে বোঝাচ্ছে যে ব্যবধানটা, ধরো পরপর দুইবার যদি একটা হ্যাজার্ড হয়, আর্থকোয়েক হোক বা ফ্লাড হোক বা টর্নেডো হোক বা স্ট্রোম হোক, যেটাই হোক, তাদের মধ্যকার যে সময়টা, ধরো টেম্পোরাল মানে তো আমরা জানি অস্থায়ী, তো হতে পারে যে যেমন একটা ঝড় শুরু হয়েছে, হওয়ার পরে থেমে গেছে, এরপরে আবার দেখা গেল কিছু সেকেন্ড, কিছু মিনিট বা কয়েক ঘন্টা পরে আবার শুরু হচ্ছে। এই যে ওদের মধ্যে যে ব্যবধানটা সময়ের, বা যদি আমি বলি যে জায়গার ব্যবধান,
বা প্লেসের যে ব্যবধানটা, এই ব্যবধানটা হচ্ছে টেম্পোরাল স্পেসিং। তো মেইনলি আমি তো বললাম যেটা, যে এই যে ক্রাইটেরিয়া গুলা, আমি কোন একটা হ্যাজার্ড যদি প্রোফাইল করতে চাই, প্রোফাইলের জন্য আমার এই 7টা ক্রাইটেরিয়া অবশ্যই মেজার করা লাগবে বা জানা লাগবে। এটা কি ক্লিয়ার? এটা ধরো ডিটেলস লাগবে না, স্লাইডে তো আমি আছেই 7টা ইয়া। আর যদি আমি যেহেতু বলে দিছি ডেসক্রিপশনটা, সো যদিও তোমাদের এক্সামে আসে, আমি আশা করি তোমরা লিখতে পারবা যে কোন ক্রাইটেরিয়াটা দিয়ে মেইনলি কি মেজার করা হচ্ছে। ঠিক আছে, এটা সিটি হোক বা হচ্ছে তোমার টার্ম ফাইনাল হোক, যদি আসে, ধর যদি ডেসক্রিপশন চাই বা যদি বলে একটু ব্রিফলি ডিসকাস করো, তখন অবশ্যই তোমরা হচ্ছে ধরো ডিউরেশন বা ইভেন ম্যাগনিটিউড দিয়ে তুমি হ্যাজার্ডের কি মেজার করতেছো সেটা অবশ্যই দিবা। ম্যাম 6 নাম্বারটা আবার বলেন। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডিসপারশন। এটা হচ্ছে তোমার স্পেশালটা তোমরা বুঝো, দূরত্ব মানে কতটুকু দূরত্বে তোমার হচ্ছে বিস্তৃতি ঘটতেছে, এটা একটা স্থানগত স্থানগত বা দূরত্ব সংক্রান্ত যদি আমি বলি, যে কতটুকু দূরত্ব পর্যন্ত, কতটুকু বা একটা জায়গার কতটুকু দূরত্ব পর্যন্ত এটা বিস্তৃতি ঘটতেছে, এটা হচ্ছে তোমার স্পেশাল ডিসপারশন। ঠিক আছে, ডিসপারশন মানে হচ্ছে স্প্রেড হওয়া, ছড়িয়ে পড়া আর কি। তোমার যদি আর্থকোয়েক বলে, আমি দেখাবো একটু পরে যে একটা ফিগারে, যে আর্থকোয়েকের একটা অরিজিন একটা আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে বা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেখান থেকে কতটুকু ছড়িয়ে পড়তেছে, কতটুকু দূরত্ব পর্যন্ত সেটা ডিসপার্সড হচ্ছে, এটা হচ্ছে তোমার স্পেশাল ডিসপারশন। ঠিক আছে, বুঝা গেছে এটা? জি। আচ্ছা, এখন আমরা পড়বো যেটা হচ্ছে আর্থকোয়েক, মানে আর্থকোয়েক নিয়ে পড়াশোনা করবো এখন আমরা। তো আর্থকোয়েকটা তো মেইনলি আমরা সবাই জানি, যদি আগে নাও পড়ে আসি, বাট আমরা তো জানি মেইনলি একটা আর্থকোয়েক যখন হয় তখন কি হয়, বা আমরা কি ফিল করতেছি, বা একটা কি কোনো একটা জিওলজিক্যাল এনভায়রনমেন্টের কি পরিবর্তন হচ্ছে, এটা তো জানি, বা পরিবর্তন না মানে এনভায়রনমেন্টে কি ফিল হচ্ছে বা কি ধরনের হ্যাজার্ড হচ্ছে, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। তো মেইনলি আর্থকোয়েকটা কখন হয়, বা ধরো এই যে আর্থকোয়েকটা আমরা ফিল করতেছি আর্থের সারফেসে, আমরা তো সারফেসে আছি সবাই, মানে এনিমেল বা হিউম্যান যত প্ল্যানেট, এই যে আর্থের প্ল্যানেট যেটা, সেটা আমরা তো আর্থের সারফেসেই আছি সবাই। মেইনলি কি হচ্ছে যার কারণে আর্থের সারফেসটা এরকম মানে আর্থকোয়েক হচ্ছে, বা যদি বলি এর মানে শেক করতেছে বা মুভমেন্ট হচ্ছে কেন, কারণটা হচ্ছে এই যে সাবসারফেসে যে রকের লেয়ার থাকে, বা ধরো সেডিমেন্টের লেয়ার বা সয়েলের লেয়ার, এই যে লেয়ারটা সাবসারফেসে, আমি যদি বলি রক, দেখা গেছে যে এই যে লেয়ার, রকের লেয়ার, সেখানে হয়তো কোনো কারণে রাপচার হচ্ছে। রাপচার মানে ধরো ফ্র্যাকচার হচ্ছে আর কি, ফোল্ড পড়ে এসেছি না আমরা, ফোল্ডটা এখানে আসবে, ফল্টের ব্যাপারটা। ফল্টটা কি, কোনো একটা রকের মধ্যে, রক বডিতে ফ্র্যাকচার হয়ে যাওয়া, মাঝখান দিয়ে ভেঙে যাওয়া বা সাইড ওয়াইজও ভেঙে যেতে পারে। তো দেখা গেছে যে এই যে রকের লেয়ার, সেখানে রাপচার হওয়ার কারণে একটা বডি আরেকটা বডির রেসপেক্টে মুভ করতেছে, বা এই যে রাপচার রকগুলো মুভ করতেছে সাবসারফেসে, যার ফলে কি হচ্ছে, উপরে ঠিক তার উপরে যে সারফেসটা আছে আর্থের, সেখানে একটা মুভমেন্ট ফিল হচ্ছে। এখন এই যে তোমার রক সাবসারফেসের রকটা মুভ করতেছে, যত বেশি ধরো মুভমেন্ট যত বেশি হবে, ধরো অনেক জোরে অনেক বড় একটা ফ্র্যাকচার হচ্ছে বা রাপচার হচ্ছে, অনেক দ্রুত হচ্ছে, রক মুভ করতেছে, যার ফলে আমরা সারফেসে থেকে ওই যে মুভমেন্টটা সেটা ফিল করতেছি। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইনলি আর্থকোয়েক। এই যে ইনসিডেন্টটা বা এই যে জিওলজিক্যাল যে ইনসিডেন্ট বা জিওলজিক্যাল যে চেঞ্জটা আমি যদি বলি, এটাই হচ্ছে আমরা আর্থকোয়েক হিসেবে ফিল করতেছি, বা এটা হচ্ছে এক ধরনের হ্যাজার্ড। এখন এই যে আর্থকোয়েকটা বা এই যে রকের যে রাপচার হওয়াটা, রক মুভমেন্টটা কেন হচ্ছে, এটা হচ্ছে মেইনলি যে, আর আমরা তো জানি আর্থকোয়েকে কি হয়, আর্থ সারফেসে একটা আমরা ভাইব্রেশন ফিল করি, তাই না? এই ভাইব্রেশনটা বা এই যে রকের মুভমেন্ট, এগুলো কেন হচ্ছে, কারণ আর্থ সারফেস সাবসারফেসে হঠাৎ করে দেখা গেছে যে অনেক এনার্জি রিলিজ হচ্ছে। ধরো আর্থের যে কোর, একদম কোর যেটা, বা কোর বা ওই আর্থের ভেতরে একদম সাবসারফেসে, সেখান থেকে দেখা যায় যে হুট করে অনেক এনার্জি রিলিজ হচ্ছে। এই যে এনার্জিটা, এটা হচ্ছে রকের উপর পড়তেছে, সাবসারফেসের রকের উপর। তো যার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, বা এই যে ফোর্সের কারণে দেখা গেছে এই এনার্জিটা ওরা ধরে রাখতে পারতেছে না,
ফলে ওদের মধ্যে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, ওরা মুভ করতেছে, তার সাবসিকুয়েন্টলি আমরা বলতে হচ্ছে আর্থের সারফেসে আমরা আর্থকুয়েক ফিল করতেছি। তো কোশ্চেন আসতে পারে যে এত এনার্জি কোথা থেকে আসতেছে, এই যে রিলিজ অফ, আমি যদি এই স্লাইডটা দেখি যে আর্থকুয়েক ইজ দ্য ভাইব্রেশন অফ আর্থ প্রডিউসড বাই দ্য সাডেন রিলিজ অফ এনার্জি। এই যে এনার্জিটা এটা কোথা থেকে আসতেছে? তোমরা কি কেউ বলতে পারবা যে আর্থের ভেতরে যে বা সাবসারফেস থেকে যে এনার্জি রিলিজ হচ্ছে, এই এনার্জিটা মেইনলি কিসের এনার্জি বা কার এনার্জিটা এতভাবে রিলিজ হচ্ছে হুট করে? কেউ কি জানো এটা, বা কোনো আইডিয়া? ধরো তোমাদের কি মনে হয় এই এনার্জিটা কোথায় থেকে রিলিজ হচ্ছে? ভুলভাল অ্যান্সার দিলেও প্রবলেম নেই, বাট তোমরা যেটা বুঝো আমাকে অ্যাটলিস্ট বলো বা রেসপন্স করো। ম্যাম কোর থেকে। আর্থের কোর থেকে। হ্যাঁ, ওটা তো আমি বললাম আর্থের কোর থেকে, বাট এনার্জিটা আসলে ওখানে যে কিসের এনার্জি এটা? ম্যাগমার ম্যাগমার যে মেটালগুলো। হ্যাঁ, অনেকটা কাছাকাছি চলে গেছো, গুড। ম্যাগমা থেকে আসতেছে এনার্জিটা, বা যদি লাভা বলি, বা যে কোরের যে ম্যাটেরিয়াল গুলা সেখানে যে এনার্জিটা আছে অ্যাবজর্ব অবস্থায়, বা তাদের মধ্যে কি এনার্জি থাকতে পারে? হিট কি ওয়ান টাইপ অফ এনার্জি? আমরা পড়ে এসেছি না, আমরা তো এনার্জি মানে শক্তি সম্পর্কে অনেক আগেই স্কুল লাইফ থেকে পড়ে এসেছি। তো এনার্জি কি? তাপ এক ধরনের শক্তি না? থার্মাল এনার্জি, বা হচ্ছে ধরো এই যে ম্যাগমার মধ্যে যে হিট আছে, এত বেশি হিট, এটা এত বেশি হিটেড যে ম্যাগমা গুলা, তাদের মধ্যে কি আছে? থার্মাল এনার্জি আছে, মানে কি তাপীয় যে শক্তিগুলা, এইগুলাই মেইনলি রিলিজ হচ্ছে, বুঝছো? বা ওরা যে এই যে প্রেসারাইজড অবস্থায় আছে, হুট করে দেখা যাচ্ছে যে প্রেসারও রিলিজ করতেছে, ঠিক আছে? কারণ ওদের উপর আমি তো তোমাদের প্রেসার পড়িয়েছি, সাবসারফেস প্রেসার, তাহলে তো তোমাদের প্রেসার সম্পর্কে আইডিয়া হওয়ার কথা এখন, যে এই যে আর্থের মধ্যে কোরের মধ্যে যে ম্যাগমা আছে, বা ধরো রক লেয়ার, সব কিছু তো একটা প্রেসারের মধ্যে আছে, ওভারবার্ডেন, উপর থেকে একটা প্রেসার দিচ্ছে তাদের উপরে। তো ওরা একটা প্রেসারের মধ্যে কনফাইন্ড অবস্থায় আছে, আবার তাদের মধ্যে ধরো হিট আছে বা থার্মাল এনার্জি গুলো আছে, এই যে একসাথে সব আছে, হুট করে দেখা যায় কোনো কারণে রিলিজ হচ্ছে, বা জিওলজিক্যাল যে মুভ চেঞ্জ গুলো হচ্ছে, যার ফলে এনার্জি রিলিজ হচ্ছে। এই এনার্জি রিলিজের কারণেই দেখা যায় যে তার উপরে রক লেয়ারটা ফ্র্যাকচার হচ্ছে, রক লেয়ার ফ্র্যাকচার হওয়ার কারণে রক লেয়ার মুভ করতেছে, ওটা মুভ করার কারণে আমরা সারফেসে আর্থকোয়েক ফিল করতেছি, বা এই যে ন্যাচারালি আর্থকোয়েক হচ্ছে। তো এতক্ষণ আমি যেটা বললাম যে ওই যে আর্থের কোর থেকে এনার্জি রিলিজ হচ্ছে, রক হচ্ছে ওই এনার্জিটা আর উইথস্ট্যান্ড করতে পারতেছে না, ঠিক আছে? তো দেখো তোমার হচ্ছে সারফেসের নিচে বা সাবসারফেসের যে রক গুলা আছে, তো আমি তো প্রেসার পড়ানোর সময় বলেছি যে উপর থেকে ওদের উপর একটা ওভারবার্ডেন প্রেসার পড়তেছে, তারপর হচ্ছে রকের মধ্যে যে ফ্লুইড গুলা আছে সেই ফ্লুইড এক ধরনের প্রেসার দিচ্ছে তাদেরকে। এই যে এত প্রেসারের ফলে ওদের উপর কি একটা স্ট্রেস পড়তেছে না? স্ট্রেসও কিন্তু ওয়ান টাইপ অফ প্রেসার, মানে প্রেসারই বলতেছি এটা, বা ফোর্স যদি বলি, ওদের উপর কিন্তু একটা ফোর্স আছে সব সময় চারপাশ থেকে, যদি বলি বিভিন্ন ডিরেকশন থেকে সাবসারফেসের রকে প্রেসার আছে। তো দেখা যাচ্ছে যে সব সময় তো রক এই প্রেসারটা ধরে রাখতে পারতেছে না, মানে উইথস্ট্যান্ড করতে পারতেছে না। হুট করে দেখা গেল যে এই যে এত প্রেসারের কারণে ওদের মধ্যে ডিফরমেশন হচ্ছে। তোমরা কি ডিফরমেশন জানো? ডিফরমেশনটা কি? ধরো আর আমি যদি বলি রক ডিফরমেশন বা সারফেস ডিফরমেশন বা সলিড ডিফরমেশন যদি বলি, সেটা কি? পড়ে এসেছো আমি জানি, তো এখন কি বলতে পারবা ডিফরমেশনটা কি? তোমাদের তো এবার ফিজিক্স নেই না 1-1 এ? জি না ম্যাম। আচ্ছা, যাই হোক, ডিফরমেশনটা কি এটা কি জানো? কোনো একটা ম্যাটেরিয়াল বা অবজেক্ট যদি আমি বলি ডিফর্ম করেছে, বিকৃতি, হ্যাঁ, আকারের পরিবর্তন হয়ে যাওয়া, বা হচ্ছে তোমার যে কোনো কিছু বিকৃতি, মানে নরমাল যেই কন্ডিশনটা আছে সেখান থেকে চেঞ্জ হওয়াটাই হচ্ছে ডিফরমেশন। তো এই যে রকটা এত স্ট্রেসে আছে, দেখা যাচ্ছে একটা সময় সে এত স্ট্রেস বা এত প্রেশার নিতে পারতেছে না, যার ফলে কি হয়, এটা ভেঙে যাচ্ছে। এরপর আমরা আরো অনেক কিছু পড়ে এসেছি না, ইলাস্টিসিটি। যদি ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা, মানে একটা ধরো একটা রক কতক্ষণ পর্যন্ত, মানে তার উপর আমি প্রেসার দিচ্ছি, একটা টাইমে কিন্তু সে আর আগের কন্ডিশনে থাকবে না, সেটা ভেঙে যাবে, থাকবে না বলো? বা আমি যদি বলি রাবারকে আমরা যখন প্রেসার দিব, রাবারের কি হয়? ডিফর্ম হয়, আকৃতিটা চেঞ্জ হয়। এই যে রকের ক্ষেত্রে বা সাবসারফেসে এই জিনিসটা হচ্ছে যে ওদের উপর অনেক প্রেসার পড়তেছে, একটা সময় ওরা আর এই প্রেসারটা উইথস্ট্যান্ড করতে পারতেছে না, তখন কি হবে? তারা ভেঙে যাবে।
ভেঙে গিয়ে দেখা যাবে তারা মুভমেন্ট করতেছে, হয় একটা আরেকটা থেকে সরে যাচ্ছে, একটা আরেকটার উপর দিয়ে চলে যাচ্ছে, মানে প্লেট টেকটনিকে যেটা আমরা দেখে এসেছি, স্লাইড পাস্ট করে যায়, কেউ হচ্ছে একটা আরেকটার উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে এই কারণে হচ্ছে তোমার আর্থের রকের এই চেঞ্জের কারণে আর্থকোয়েকটা। এখন এই ফিগারটা যদি দেখো, তোমরা যদি স্লাইডে একটা ফিগার দেখো, দেখো এখানে একটা সারফেস দেখানো হয়েছে, সাবসারফেস দেখানো হয়েছে। এই যে স্টার দিয়ে একটা জায়গা বা একটা লোকেশন দেখানো হয়েছে, এটাকে বলা হয়েছে, যদিও এই লেখাটা ক্লিয়ার না, বাট আমি বলি এই স্টারের যে জায়গাটা মেনলি এখানে দেখানো হয়েছে যে আর্থকোয়েকের যে অরিজিনটা বা অরিজিন যে প্লেসটা, এটা হচ্ছে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ফোকাস বা আর্থকোয়েক হাইপোসেন্টার। ঠিক আছে, তাহলে আমি ফোকাস বলতে কি বলতে পারি, যেখান থেকে আর্থকোয়েকটা অরিজিন হচ্ছে বা অরিজিন অফ আর্থকোয়েক। ওকে, তো এখান থেকে হচ্ছে, এখান থেকে এই এই প্লেসেই হবে, মানে এই প্লেসেই অরিজিন বলে এই প্লেসেই ফিল করব, প্লেস ফিল করতেছি তা না, এখানে মেইনলি কি হচ্ছে, রকেট ডিফরমেশনটা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো যার ফলে এখান থেকে সাইসমিক এই যে সার্কেল গুলো আমি ওয়েভ পাচ্ছি কিছু, এটা কিন্তু ওয়েভ ইন্ডিকেট করতেছে, এগুলো হচ্ছে সাইসমিক ওয়েভ। সাইসমিক ওয়েভের কি নাম শুনেছো তোমরা আগে? আচ্ছা, seismic acquisition এটা হচ্ছে তোমার সাইসমিক মানে ভূমিকম্পের ফলে বা আর্থকোয়েকের ফলে যে আমরা ওয়েভ গুলা পাচ্ছি, বা এই যে সারফেসে যে ওয়েভটা দেখো ফ্লো হচ্ছে, এটা হচ্ছে সাইসমিক ওয়েভ। এই ওয়েভটা দেখো, এই ওয়েভটাই কিন্তু আমরা ফিল করি, সরি, এই ওয়েভটাই কিন্তু আমরা মানে আর্থকোয়েক হিসেবে ফিল করতেছি। ঠিক আছে, এই যে এটা দেখো চারদিকে স্প্রেড হচ্ছে, স্প্রেড হয়ে এই যে একটা ফল্ট, অলরেডি একটা কি হচ্ছে, সাবসারফেসে একটা ফল্ট ক্রিয়েট হচ্ছে, এটা সারফেসেও চলে গেছে এই ফল্টটা দেখো। আর এই যে এখানে ঠিক উপরে, এই যে ফোকাস থেকে ঠিক পারপেন্ডিকুলার উপরের যে সারফেস, এটা হচ্ছে আর্থের সারফেস, এইখানে দেখো একটা ফল্ট হচ্ছে বা এই লোকেশনটায় আমি আর্থকোয়েক হচ্ছে, এটাকে আমরা বলতেছি আর্থকোয়েক এপিসেন্টার। ওকে, তো এই স্লাইডে দেখো একটা লাইন লিখছে যে মোস্ট আর্থকোয়েকস টেক প্লেস নিয়ার দ্য প্লেট বাউন্ডারিজ। ঠিক আছে, মানে বলছে যে প্লেট বাউন্ডারি গুলা যে আছে সাবসারফেসে, টেকটনিক থিওরিতে যে প্লেট গুলা তোমরা দেখেছো, এই যে প্লেটের যে বাউন্ডারি মানে একদম শেষ যে লেয়ারটা, সেখানেই মিলে আর্থকোয়েক গুলা অরিজিন হয়। কিন্তু তোমার হচ্ছে একদম বাউন্ডারিতেই হবে তা না। ঠিক আছে, হতে পারে যে আর্থকোয়েকটা তো ওখান থেকে শুরু, বাট আমরা কিন্তু একদম আর্থের সারফেসে এত নিচে, ধরো প্রায় 300 কিলোমিটার পর্যন্ত, 300 কিলোমিটার নিচ থেকেও উৎপত্তি হতে পারে, কিন্তু আমরা কিন্তু আর্থের উপরে 300 কিলোমিটার উপরে আর্থকোয়েকটা দেখতেছি আমি, মানে দেখা যাচ্ছে যে অরিজিনটা হচ্ছে সারফেস থেকে 300 কিলোমিটার নিচে, সেখানে রকের কোনো ডিফরমেশন হচ্ছে, বাট আমরা ফিল করতেছি 300 কিলোমিটার উপর থেকে। ঠিক আছে, মানে এভাবেই হচ্ছে আর্থকোয়েকটা, বা আমি যদি বলি যে কজটা কি, আর্থকোয়েক হওয়ার কজ কি, মেনলি এইটাই। ঠিক আছে, এখন আমি যদি ডেপথ দেখি, যে ডেপথ বলতে হচ্ছে এই যে আমি বললাম যে আমি যদি বলি যে আর্থকোয়েকের কজ হচ্ছে রকেট ডিফরমেশন হওয়া। ঠিক আছে, তো এই যে ডিফরমেশনটা কতটুকু ডেপথে হলে আমি কি রকম আর্থকোয়েক ফিল হয়, সেটা আমি যদি বলি যে, যেমন ধরো একদম শ্যালো ডেপথ, শ্যালো মানে একদম কম, তোমরা যদি আরো এই ওয়ার্ডটা অনেকবার পাবা, শ্যালো, আমরা যেটাকে ধরো একদম লো বলি বা কম বলি, সেটা আমরা এখানে ইউজ করবো শ্যালো হিসেবে। শ্যালো মানে একদম কম, ঠিক আছে, কম ডেপথে, একদম খুব কম ডেপথ যেটা, সেটা হচ্ছে শ্যালো ডেপথ। ওকে, তো শ্যালো ডেপথটা হচ্ছে সারফেস থেকে 60 কিলোমিটারের মধ্যে, ধরো তুমি একটা সারফেসে দাঁড়িয়ে আছো, তার থেকে ঠিক 60 কিলোমিটার পর্যন্ত যে ডেপথটা, সেটা হচ্ছে শ্যালো ডেপথ। এবং তারপর থেকে মানে 60 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ইন্টারমিডিয়েট ডেপথ। এটা এই ডেপথ গুলা কিন্তু আমি আর্থকোয়েকের পার্সপেক্টিভে বলতেছি। ঠিক আছে, এবং একদম ডিপ যেটা, সেটা হচ্ছে 300 মানে 300 কিলোমিটার থেকে আরো গভীর পর্যন্ত ডিপ। মেনলি এটা হচ্ছে তিনটা যে ক্লাসিফিকেশন করা হয়েছে, এটা বলা হয়েছে আর্থকোয়েকের ডেপথ, মানে ধরো অরিজিন অফ আর্থ, মানে যে আর্থকোয়েক অরিজিনেট এট ডেপথ রেঞ্জিং ফ্রম 5 টু নিয়ারলি 700 কিলোমিটার, মানে সারফেস থেকে ধরো 5 থেকে 700 কিলোমিটারের মধ্যে আর্থকোয়েকের অরিজিনেটটা হয়। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে ধরো একটা আর্থকোয়েক যখন হয়, সবচেয়ে বেশি কোনটা হ্যাজার্ড ক্রিয়েট করবে বা সবচেয়ে বেশি ইফেক্ট করবে কোনটা, যদি ডেপথের উপর ডিপেন্ড করে? যেটা শ্যালো তো হবে। শ্যালো কেন হবে? শ্যালোই কেন হতে হবে, এটা এক্সপ্লেন করতে পারবা? ম্যাম কাছে হলে মানে নড়বে বেশি না? হ্যাঁ, কাছে হলে এটা দূরে হলে তো হ্যাঁ,
কারণ হচ্ছে শক্তি হারাবে, অনেকটুকু হ্যাঁ হারাবে। যখন কাছে হবে, আমি যদি আগের ফিগারটা বলি দেখাই তোমাদেরকে, এই যে দেখো সাইসমিক যে ওয়েভ গুলা, ঠিক আছে, ধরো এটা অনেক বেশি দূরে, ডিপ 30 কিলোমিটার থেকে ভিতরে, তখন এই ওয়েভ গুলা কি হবে, আস্তে আস্তে যখন আমাদের উপরের দিকে বা আমাদের আর্থে আসবে, এটা দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে কিন্তু যত স্প্রেড হবে, ঠিক আছে। আর যদি দেখা যায় শ্যালো ডেপথে হচ্ছে, মানে খুব কাছে হচ্ছে, তখন কি হবে, সাইসমিক ওয়েভ গুলা খুব দ্রুত চলে আসতেছে বা ফিল হচ্ছে, এবং ওদের কি ইন্টেন্সিটিটা বেশি হবে এবং স্ট্রং হবে। যত ডিপ হবে কি হবে, যত ছড়াবে, তুমি চিন্তা করে দেখো একটা ওয়েভ যত ছড়ায় তত কি হয়, তাদের ইন্টেন্সিটিটা কমে না, বা যে কোনো কিছু যত স্প্রেড হয় তত কি হয়, উইক হয়ে যাচ্ছে সেটা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে শ্যালো ডেপথের কারণে বা শ্যালো ডেপথে যে আর্থকোয়েক গুলা হয় সেটাই হচ্ছে বেশি হ্যাজার্ডাস হয় বা বেশি ড্যামেজ করে দেয়। ওকে, আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর্থকোয়েকের ইন্টেন্সিটি আর হচ্ছে ম্যাগনিটিউড। তো যদি তোমাকে বলা হয় যে তুমি একটা আর্থকোয়েকের ইন্টেন্সিটি মেজার করো, তো তুমি ইন্টেন্সিটি দিয়ে কি বুঝবা যে আর্থকোয়েকের ইন্টেন্সিটিটা কি? ম্যাগনিটিউড দিয়ে, কিন্তু ম্যাগনিটিউড হচ্ছে ধরো এটার মান, আর্থকোয়েকের ধরো কতটা শক্তিশালী ছিল আর্থকোয়েকটা, ধরো একটা আর্থকোয়েক হয়েছে, ওই ভূমিকম্পে কতটুকু স্ট্রেংথ ছিল, এই যে আমি মেজার করবো স্ট্রেংথটা, সেটা হচ্ছে ওর ম্যাগনিটিউড। আর ইন্টেন্সিটি হচ্ছে ধরো একটা জায়গা বা একটা লোকালে আর্থকোয়েক হয়েছে, সেখানে কি পরিমাণ ইফেক্ট পড়েছে, মানে ইফেক্টের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে আর্থকোয়েকের ইন্টেন্সিটি। আর আমি যদি আর্থকোয়েকের স্ট্রেংথ মেজার করি সেটা হচ্ছে তার ম্যাগনিটিউড। আর এই দুইটাই মাপা হয় হচ্ছে গিয়ে রিক্টার স্কেলে। আমরা দেখি না যে ভূমিকম্প হওয়ার পরে বলা হয় যে রিক্টার স্কেলে একটা আর্থকোয়েকের মাত্রা ছিল এত, 5, 6, 4, এটা পড়ি না আমরা, নিউজে দেখি না সবসময় আর্থকোয়েক হওয়ার পরে? ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, ওইটাই আর্থকোয়েকের ম্যাগনিটিউডটা বা ওর তীব্রতা, কতটুকু স্ট্রেংথ ছিল, কতটুকু শক্তিশালী, যত রিক্টার স্কেলে যত উপরে উঠে, তার মানে কি ম্যাগনিটিউড, আর্থকোয়েকের ম্যাগনিটিউডটা তত বেশি। আচ্ছা এখানে একটা টেবিল আছে, সেখানে হচ্ছে রিক্টার স্কেলের তোমার মেজারমেন্ট আর হচ্ছে কি পরিমাণ ইফেক্ট করে, ঠিক আছে, এইটা হচ্ছে দেখানো হয়েছে। যেমন ধরো শুরুতে যদি আমি বলি রিক্টার স্কেলে আমি মেজারমেন্ট পাচ্ছি <0.2, সেক্ষেত্রে এটা হচ্ছে একদম জেনারেলি নট ফেল্ড, এই ধরনের মানে যেই আর্থকোয়েকের রিক্টার ম্যাগনিটিউডটা হচ্ছে 0.2 থেকে কম হয়, সেটা নর্মালি মানে ফিলই করা হয় না, বাট রেকর্ড করা হয়, সব ধরনের সব টাইপস অফ আর্থকোয়েক রেকর্ড করে রাখা হয়। এবং এটা দেখো সবচেয়ে বেশি সংখ্যক বার পার ইয়ারে, মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে হিসাবটা, সেটা যে ওয়ার্ল্ডে টোটাল মানে প্রায় 6 লাখ বার হচ্ছে এই ধরনের ছোট একদম কম মাত্রার ভূমিকম্প আমরা রেকর্ড করতেছি। এরপরে দেখো যত স্কেল বাড়তেছে, যেমন ধরো একদম লাস্ট স্কেল যেটা রিক্টার স্কেলের হাইস্ট যেটা 8, ঠিক আছে, এটা হচ্ছে গ্রেট আর্থকোয়েক। এর ফলে কি হয়, অনেক বেশি ড্যামেজ হচ্ছে এবং এটা খুব কম হয়, মানে পার ইয়ারে এই ধরনের এরকম গ্রেট আর্থকোয়েক গুলা বা বেশি হ্যাজার্ডাস সেটা হচ্ছে খুব 1.4, খুব কম, একবার বা দুইবার এরকম ফেক্ট হয়। এরপরে তোমরা কি বলতে পারো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ কোনটা, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়? জাপান। 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 কিন্তু জাপান কিন্তু তারপরে অনেক বেশি অ্যাডভান্স, এটাও তো জানো, একটা দেশে এত বেশি ভূমিকম্প হচ্ছে পরে অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজির দিক থেকে বলো বা সব দিক থেকে। কেউ বলবে যে ওদের ওখানে এত বেশি ভূমিকম্প হচ্ছে? আচ্ছা এরকম দেখো 0.2 থেকে শুরু করে 8 এর মধ্যে যে ভ্যারি করতেছে, তো এই টেবিলটা পড়বা যে হচ্ছে কোন স্কেল বা কোন স্কেল ম্যাগনিটিউডের জন্য কি, যেমন ধরো 3 থেকে যদি 3.9 হয় সেটা হচ্ছে একটু ফিল করা যায় বা খুব কম, এবং যদি 4 থেকে 4.9 হয় সেটা অনেক বেশি ফেল্ট হয়, ঠিক আছে, মানে অনুভব করা যায় ওই আর্থকোয়েকটা। এরপরে দেখো 5 থেকে 5.9 এর মধ্যে যদি থাকে সেটা কিন্তু ড্যামেজিং, যেমন ধরো বাংলাদেশেই 5 এর উপরে তো এখনো হয়নি মনে হয়, আল্লাহ রহমত সেটা, যে অনেক বেশিও যেটা হয় সেটাও মেবি 5, তো এটাই দেখো অনেক বেশি ড্যামেজিং। এবং যদি বাংলাদেশে ধরো আল্লাহ মাফ করুক এর থেকে বেশি হয় তাহলে কি হবে সেটা আল্লাহ জানে আর কি। এরপর দেখো 7 থেকে 7.9 যেটা, সেটা হচ্ছে মেজর আর্থকোয়েক, এবং 8 তাহলে চিন্তাও করতে পারো না যে 8 তাহলে কি রকম হতে পারে, ঠিক আছে। তো এই টেবিলটা পড়বা যে আর্থকোয়েকের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে। আচ্ছা ইফেক্ট নেয়ার এপিসেন্টার, এপিসেন্টারটা কি মনে আছে তোমাদের, কি বলতো এপিসেন্টার আমি দেখিয়ে এসেছি ফিগারে, কেউ বলতে পারবা? ফোকাস বরাবর সারফেসে যেটা থাকবে।
হ্যাঁ, ফোকাস বরাবর মানে ধরো ফোকাসটা কি, আর্থকোয়েকের যে অরিজিনটা, ঠিক আছে, যেখান থেকে আর্থকোয়েক অরিজিনেট হচ্ছে তার ঠিক উপরে সারফেসের যে পয়েন্টটা, সেটাই হচ্ছে এপিসেন্টার। এই যে এটাই বলা হচ্ছে যে ইফেক্টস নেয়ার এপিসেন্টার। এপিসেন্টার তো আমি যেটা ধরো আহ, একটা জায়গা থেকে, একটা লোকেশন থেকে ঠিক 60 কিলোমিটার নিচে একটা আর্থকোয়েক অরিজিনেট হচ্ছে, তাহলে কি তার ঠিক উপরে আমি বলা যায় সেটা এপিসেন্টার। এবং এপিসেন্টারের আশেপাশে যতটুকু পর্যন্ত তোমার আর্থকোয়েকটা ডিসপার্সড হচ্ছে, সেখানে যে ইফেক্ট গুলো পড়তেছে এই যে রিক্টার ম্যাগনিটিউড অনুযায়ী, সেই ইফেক্ট গুলাই বলতেছে এখানে। শুধুমাত্র এপিসেন্টারে ফেল্ট হবে তা কিন্তু না, এপিসেন্টারের আশেপাশে কতটুকু পর্যন্ত, মানে এটা ডিপেন্ড করবে, যত বেশি স্ট্রেংথের আর্থকোয়েক হবে তত বেশি হচ্ছে এপিসেন্টারের আশেপাশের এরিয়া উপর ইফেক্ট পড়বে, ঠিক আছে। তো এখানে কিছু টার্মিনোলজি আছে আমি যেগুলো আগে মুখে বলে আসলাম। ফোকাস, ফোকাসটা তো আমি বলেছি আর্থকোয়েকের যে অরিজিনটা সেটা। এপিসেন্টার হচ্ছে ঠিক সারফেসে, ফোকাস বরাবর উপরে সারফেসের যে পয়েন্টটা, আর্থের সারফেস। এখন যেটা থাকে ফল্ট, তো তোমরা সবাই জানো, ওই আর্থকোয়েক হওয়ার কারণে যে রকের ডিফরমেশনটা হচ্ছে বা ফ্র্যাকচার হচ্ছে, ফল্ট, ঠিক আছে। এটা ফল্ট, নরমাল যে ফল্ট আমরা পড়ে এসেছি আগে সেটাই। তো তিনটা নতুন আসতেছে এখানে, সেটা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড, আফটার শক, ফোরশক। তোমরা কি আফটার শক, ফোরশক এটা জানো, মানে বা বলতে পারবা এটা কি? আর্থকোয়েক রিলেটেড এটা, কেউ বলতে পারবা এটা কি হতে পারে? আচ্ছা, আহ অনেক সময় হয় না যে একটা আর্থকোয়েক হয়ে যাওয়ার পরে, ধরো একটা বড়, একটু বড় মাপের 4 থেকে 5, মানে অনেক ভালোই ভালো ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক হওয়ার পরে ছোট একটা আর্থকোয়েক ফিল হয়, এটা নিজেরাও দেখেছো, বাংলাদেশেও হয়। বা ওটা ধরো ফিল করা যায় না, খবরে বা নিউজ পেপারে পরে দেখা যায় যে পরপর 2বার ভূমিকম্প হচ্ছে, পরপর 2বার। এটা কি দেখেছো তোমরা যে পরপর 2বার হচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ। তো জি দেখা এখান থেকে আমরা আফটার শক আর ফোর শকটা বুঝবো। সেটা হচ্ছে ধরো কোনো একটা লোকেশনে বা কোনো একটা জায়গায় খুব বড় মাত্রার একটা ভূমিকম্প হয়েছে, সাপোজ 5 বললাম, সেটা 5। দেখা গেল যে এই যে 5 ম্যাগনিটিউডের ভূমিকম্প বা আর্থকোয়েক হওয়ার আগে, ঠিক আগে, মানে ধরো কিছু সেকেন্ড বা কিছু সময় আগে ছোট, খুব ছোট মাত্রার হচ্ছে গিয়ে একটা ভূমিকম্প ফেল্ট হচ্ছে, মানে 5 এর আগে ধরো ঠিক কম 0.2 বা 2-3 এরকম একটা আর্থকোয়েক হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে ফোরশক। মানে কোনো একটা লার্জ আর্থকোয়েক হওয়ার আগে যেই আর্থকোয়েকটা অলরেডি হয়ে যায় সেটা হচ্ছে ফোরশক। এবং আফটার শক তাহলে কি হবে, ডেফিনেশনটা বলো তো? কোনো একটা মেজর আর্থকোয়েক হওয়ার পরে যেটা হচ্ছে, ঠিক আছে। তো মেইনলি আফটার শক আর ফোরশকটা খুব কম মাত্রার হয়, ঠিক আছে। ফোরশক তো যেটা বললাম, ভূমিকম্প একটা লার্জার আর্থকোয়েক হওয়ার আগে হবে, যদি হয় সবসময় হবে তা কিন্তু না, আফটার শক ফোরশক যে সবসময় হবে তা না, যদি হয়। ধরো কোন একটা নিউজে তুমি দেখলা যে পরপর এত মাত্রার 2টা ভূমিকম্প হয়েছে, তো একটা হচ্ছে ধরো আগে 0.2 মাত্রার হচ্ছে, আরেকটা হচ্ছে পরে 4 মাত্রার, মানে 4 ম্যাগনিটিউডের হচ্ছে, সেই ক্ষেত্রে 0.2টা আগে ফেল্ড হচ্ছে, তাহলে 0.2টা কি আফটার শক হবে না ফোর শক হবে বলো তো? ফোর শক। ফোরশক। আবার ধরো আবার বলতেছে যে পরপর এত মাত্রার ভূমিকম্প ফেল্ড, মানে ভূমিকম্প হয়েছে, তার মধ্যে প্রথমে হচ্ছে ধরো 3 ম্যাগনিটিউডের, এরপরে দেখা যাচ্ছে যে 3 থেকে কম 2 বা 1.51, সেটা হচ্ছে তাহলে হবে আফটার শক। মেইনলি এই দুইটা যে ছোট স্মলার যে আর্থকোয়েক, এগুলো কম হয়, এগুলোর ম্যাগনিটিউডটা মেইন যে মেজর আর্থকোয়েক তার থেকে একটু কম হয়। আচ্ছা, এখন যেটা গেল সেটা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড। ইলাস্টিক রিবাউন্ডটা হচ্ছে মেইনলি যে তোমার হচ্ছে এটা একটা কি বলে, ইলাস্টিক রিবাউন্ডটা হচ্ছে তোমার এই যে আর্থকোয়েকের সময় যে এনার্জি রিলিজ হচ্ছে সাইসমিক ওয়েভের মাধ্যমে, বা এই যে আর্থের এনার্জিটা সাবসারফেসে ছড়িয়ে পড়তেছে, ফলে কি হচ্ছে সারফেসেও আসতেছে যে এনার্জি, এই যে এনার্জিটা রিলিজ হচ্ছে, এই এনার্জিটা রিলিজটাই হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড। বা আমি বলতে পারি যে এই ইলাস্টিক রিবাউন্ড বা ইলাস্টিসিটির যে ক্যারেক্টার, এর এই এই এটার হচ্ছে অনেকটা তোমার এই যে আর্থকোয়েকের ফলে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটার মতো, মানে দুটো হচ্ছে সেম। ইলাস্টিক রিবাউন্ড বা এনার্জি রিলিজ হওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে ইলাস্টিক রিবাউন্ড।
ক্লিয়ার? এই এই টার্মিনোলজি গুলো কি ক্লিয়ার? এটা স্লাইডে নেই, আমি যেহেতু তোমাদের ভালো করে বলে দিচ্ছি, তো এই ডেফিনেশন গুলো মাথায় রাখবা, ঠিক আছে? যদি দরকার হয় যখন এই স্লাইডটা পড়বা তখন এগুলা তোমার হচ্ছে নেটে সার্চ বা গুগলে সার্চ দিয়ে দিয়ে সুন্দর করে নোট ডাউন করে রাখবা, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এক্সাম বলো, ভাইবা বলো, বা যেটা হোক, কুইজ হোক, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা। তো ওই টার্মিনোলজি গুলাই এখানে হচ্ছে ফিগারের মধ্যে একটু ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে। যেমন ধরো এটা যদি একটা আর্থের সারফেসের যদি আমি বলি ক্রস সেকশন, ঠিক আছে, এটা ধরো একদম মিডল পয়েন্ট, সেটা হচ্ছে ফোকাস বা কোর। দিস ইজ হোয়ার দ্য আর্থকুয়েক অকার্স উইথিন দ্য আর্থস ক্রাস্ট। এই যে ক্রাস্টের এই যে এই পয়েন্টটাতে বা ফোকাসে আর্থকুয়েক অকার, মানে এখানে হচ্ছে অকারেন্সটা এখানে ঘটতেছে, ঠিক আছে? তারপরে এই যে সাইসমিক ওয়েভটা ট্রাভেল করতেছে, দেখো সাবসারফেস থেকে একদম সারফেসে চলে আসছে। seismic waves radiate out in all direction, x y সব ডিরেকশনে, সাবসারফেস ডিরেকশনে, সারফেস যে সব জায়গায় এটা স্প্রেড হচ্ছে। এবং এপিসেন্টারটা হচ্ছে যে একটা পয়েন্ট, সেটা কোথায় থাকবে? আর্থের সারফেসে থাকবে এবং একদম ফোকাসের ডিরেক্টলি অ্যাবভ দ্য ফোকাস, মানে ফোকাসের ঠিক ডিরেক্ট উপরে বা অ্যাবভে হচ্ছে তোমার এপিসেন্টারটা থাকবে। ওকে, এখানে তো অলরেডি আমি দুইটা ডেফিনেশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এতক্ষণ আমি আর্থকোয়েক যখন পড়তেছি তখন আমি হচ্ছে সাইসমিক ওয়েভ নিয়ে পড়লাম অনেক। তো এই যে সাইসমিক ওয়েভ, মেইনলি আমি আর্থকোয়েকের যে ম্যাগনিটিউড, ইন্টেন্সিটি, এত কিছু কিভাবে পাচ্ছি? আমি তো মেইনলি পড়াশোনা সাইসমিক ওয়েভটা নিয়ে, আর্থকোয়েকে কি ফিল্ড মানে এনার্জি রিলিজ হচ্ছে সেটা কি আকারে, ওয়েভ আকারেই তো পাচ্ছি আমরা। তো এই যে আর্থকোয়েক এবং আর্থকোয়েক রিলেটেড যে সাইসমিক ওয়েভ গুলা, এটা নিয়ে যে পড়াশোনা আমাদের, সেটাই হচ্ছে তোমার সাইসমোলজি। ওকে, লজি, এটা তিনটা টার্ম মনে রাখবা, সাইসমোলজি, সাইসমোগ্রাফ এন্ড সাইসমোগ্রাম, ঠিক আছে? এখন সাইসমোগ্রাফটা যদি আমি বলি, এই যে আমার সাইসমিক ওয়েভ নিয়ে পড়াশোনা বা আর্থকোয়েক নিয়ে পড়াশোনা, সেটা তো আমি জানি সাইসমোলজি। ওকে, এখন ধরো এই যে সাইসমিক ওয়েভটা, সেটা তোমার রেকর্ড করতে হবে, যে তাদের অ্যামপ্লিটিউড কি রকম, ফ্রিকোয়েন্সি কি রকম, তারপর ধরো হচ্ছে যে এটা কি ধরনের ওয়েভ, প্রাইমারি নাকি সেকেন্ডারি ওয়েভ, এগুলো সব তোমার রেকর্ড করতে হবে। তার জন্য অবশ্যই একটা ইনস্ট্রুমেন্ট লাগবে। এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা হচ্ছে সাইসমোগ্রাফ। ওকে, সাইসমোগ্রাফ, গ্রাফ কথাটা মাথায় আসলে আমরা তো কি মনে হয়, মাথায় প্রথমে কি আসে? একটা গ্রাফ কাগজ, যেটা দিয়ে আমরা ম্যাথ করে আসছি। বাট এখানে যে সাইসমোগ্রাফ, সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা কি করে, সাইসমিক ওয়েভটা রেকর্ড করে। এবং এই যে রেকর্ডেড যে আমি ভার্সনটা বা ডেটাটা পাচ্ছি, বা এই যে রেকর্ডটা পাচ্ছি বা যে রেজাল্টটা দিচ্ছে, এই যে সাইসমোগ্রাফ যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে সাইসমোগ্রাম। ক্লিয়ার? তিনটা ডেফিনেশন কি ক্লিয়ার? সাইসমোগ্রাফ এবং সাইসমোগ্রাম, এই দুইটার মধ্যে যদি এটা এটা অনেকের হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয়ে যায় দুইটা টার্মের মধ্যে, গ্রাফ গ্রাম। এটা একটু ভালো করে খেয়াল রাখবা যে গ্রাফ হচ্ছে মেনলি, সাইসমোগ্রাফ হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট, আর আমি ওই ইনস্ট্রুমেন্ট থেকে যে রেকর্ডটা পাবো বা যে রিপোর্টটা পাবো সেটা হচ্ছে গ্রাম। ওকে, এটা ক্লিয়ার? Yes, ma'am. একটা ওয়ার্ড যদি জি আমাকে, ম্যাম। হ্যাঁ, এইভাবে যদি দেরি হয় তোমাদের বলতে, তাহলে তো আমার অনেক সময় চলে যাচ্ছে, সিলেবাস তো শেষ হবে না। আচ্ছা, এখন আমরা সাইসমিক ওয়েভ নিয়ে একটু পড়াশোনা করব। তো এই যে আর্থকোয়েকের ফলে যে ভাইব্রেশনটা মুভ করতেছে বা ওয়েভটা মুভ করতেছে, এটা তো সাইসমিক ওয়েভ, আমরা তো এটা জেনে এসেছি। তো এই যে ওয়েভটা, এটা দুই ধরনের, বা দুই ধরনের বলতে যে আমি তো আগে ফিগারে দেখিয়ে এসেছি যে দেখো ওয়েভটা হচ্ছে একদম আর্থের সারফেস থেকে শুরু করে, সরি, আর্থের সাবসারফেস থেকে শুরু করে সারফেস পর্যন্ত ডিসপার্সড হচ্ছে বা এটা ছড়িয়ে পড়তেছে। তো এই যে ওরা ট্রাভেল করতেছে আর্থের সারফেস থেকে সাবসারফেস থেকে, মানে নিচে থেকে একদম উপর পর্যন্ত, তো এটার উপর ডিপেন্ড করেই মেইনলি দুইটা হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে বডি ওয়েভ, আরেকটা হচ্ছে সারফেস ওয়েভ, ঠিক আছে? তো বডি ওয়েভটা যেটা মেইনলি এই ধরনের সাইসমিক ওয়েভটা হচ্ছে আর্থের ইন্টেরিয়রে ট্রাভেল করে, বা যদি বলি আর্থের সাবসারফেসে যে ওয়েভটা ট্রাভেল করে সেটা হচ্ছে বডি ওয়েভ। ওকে, তো বডি ওয়েভ হচ্ছে দুই ধরনের হয়, একটা পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ যদি আমি বলি, আরেকটা হচ্ছে এস ওয়েভ বা এটার আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। ওকে, তো দুইটার মেইন পার্থক্যটা কি, মানে এরপরে যদি তো মেবি ফিজিক্সে বা আরো সামনে যখন পি ওয়েভ এস ওয়েভ নিয়ে পড়বা তখন দেখবা যে এই দুইটার মেইন ডিফারেন্সটা কি, ঠিক আছে? তো আমি যদি একটা বেসিক ডিফারেন্স বলি, যে প্রাইমারি যে ওয়েভগুলা তারা হচ্ছে সলিড এবং লিকুইড পার্ট, বা ধরো যদি বলি আর্থের ইন্টেরিয়রে যে রকটা আছে বা
সাবসারফেসে যে পানি আছে বা ওয়াটার বা তোমার যে কোনো ফ্লুইড বা যদি গ্রাউন্ড ওয়াটার, তার মধ্যে দিয়ে হচ্ছে পি ওয়েভ, মানে প্রাইমারি টাইপসের যে ওয়েভ গুলা তারা সবাই ট্রাভেল করতে পারে, বাট সেকেন্ডারি ওয়েভ শুধুমাত্র সলিডের মধ্য দিয়ে ট্রাভেল করে। এটা কি ক্লিয়ার এই ডিফারেন্সটা? দুই ধরনের ওয়েভ, দুইটা ওয়েভ কিন্তু দুই ধরনের ফরমেশনে করে, ট্রাভেল করতে পারে। প্রাইমারি ওয়েভ সব ধরনের যেতে পারে, সলিড রকের মধ্য দিয়েও ট্রাভেল করতে পারবে, গ্রাউন্ড ওয়াটার বা যদি বলি লিকুইডের মধ্য দিয়েও ট্রাভেল করতে পারবে, বাট সেকেন্ডারি ওয়েভটা সব দিক দিয়ে পারে না, এটা শুধুমাত্র সলিডের মধ্য দিয়ে ট্রাভেল করে। আচ্ছা, আমি যদি একটা ফিগার সেকেন্ডারি ওয়েভটা কেমন জিনিস? এই যে এখানে একটা ফিগার আমি দেখাই তোমাদের, দেখো ধরো এটা একটা দুইটা, যেহেতু দুইটার কমন ট্রাভেল মিডিয়াম কোনটা বলো তো, মানে প্রাইম পি ওয়েভ বা এস ওয়েভ যদি বলি, দুইটাই কোন কোন কমন মিডিয়াম কোনটা ওদের? সলিড। হ্যাঁ, দুইটার কমন মিডিয়াম হচ্ছে সলিড, মানে দুইটা হচ্ছে সলিড, রক না সলিড বলি যদি আমরা, সলিড দিয়ে ট্রাভেল করতে পারতেছে। দেখো যদি আমি সলিড চিন্তা করি, সলিডের একটা পোর্শন চিন্তা করি, পিওএফ এর যেটা, বা তোমরা কি কম্প্রেশন পড়ে এসেছো? কম্প্রেশন, টেনশন, আচ্ছা এটা পড়োনি, বাট কম্প্রেশন বা টেনশন সম্পর্কে কি জানো? কম্প্রেশন কি? কম্প্রেস করা, মানে কোনো একটা কিছু যদি তুমি চাপ দাও সেটা কি হয়? ছোট হয়ে আসে না, কম্প্রেস হয়। আর কোনো একটা কিছুকে টান দিলে কি হয়? সেটা টেনশন, দুই দিক থেকে যদি আমি টান দেই সেটা বড় হয়, টেনশন। এটা পড়বা আরো সামনে, আরো ডিটেইলসে পড়বা, এই কম্প্রেশন টেনশন নিয়ে অনেক পড়াশোনা আছে সামনে। আচ্ছা, পিওএফটা দেখো এই যে সলিডের মধ্য দিয়ে কম্প্রেস আকারে হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে সরাসরি কি এক্স ডিরেকশনে, যদি আমি বলি এক্স ডিরেকশনে ট্রাভেল করতেছে। এই যে দেখো পার্টিকেল মোশন কিভাবে হচ্ছে, ধরো ট্রাভেল করতেছে, এখানে একটু কম্প্রেস হচ্ছে বা কম্প্রেশন হচ্ছে, আবার ট্রাভেল করতেছে, কম্প্রেশন হচ্ছে, এটা হচ্ছে পি ওয়েভ। আর দেখো যদি এস ওয়েভ বলি নিচে, সেটা দেখো একটু ঢেউ খেলানো, ওয়েভটা ওয়েভের মতোই দেখতে একদম। কেন হয়? কারণ এই ওয়েভটা হচ্ছে পারপেন্ডিকুলারলি ট্রাভেল করে, মানে নিচ থেকে উপরের দিকে ওয়াই ডিরেকশনে যদি বলি আমি, দেখো কি হচ্ছে, এটা ওয়াই ডিরেকশনে ট্রাভেল করতেছে, যার ফলে কি এটা হচ্ছে তোমার ওয়াই ডিরেকশনে একটু ওয়েভ ক্রিয়েট করতেছে, আর পি ওয়েভটা হচ্ছে তোমার এক্স ডিরেকশনে মুভ করতেছে, বা এই যে কম্প্রেশন হচ্ছে তার ফলে মুভ করতেছে। এটা তোমার আসলে মানে এই জিনিসগুলা হচ্ছে তোমার বোর্ডে সুন্দর করে দেখে প্রেজেন্ট করে বুঝালে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে, বাট এই অনলাইন ক্লাসে আসলে আমি কতটুকু কন্ডাক্ট করতে পারতেছি আমি নিজেও জানি না। আচ্ছা, তো দেখো এমনি কিন্তু তোমরা ফিজিক্সে পড়ে আসার কথা তো এগুলা, এই ধরনের ওয়েভ গুলা ফিজিক্সে একটা চ্যাপ্টার আছে না? জি ম্যাম। এগুলো পড়ে এসেছো না? তো এগুলো কি একটু চেনা লাগতেছে? বা এই যে প্রাইমারি বা সেকেন্ডারি ওয়েভ, এগুলো একটু পড়ে এসেছো না তোমরা? আসছো কথা, আমি তো আসলে জি ম্যাম। এইচএসসি অনেক আগে শেষ করে এসেছি, কি কি ছিল না ছিল সব ভুলেও গেছি। আচ্ছা, তো যদি পি ওয়েভের ডেফিনেশনটা পড়ো, যে এ প্রেসার ওয়েভ হোয়ার দ্য ম্যাটেরিয়াল ভাইব্রেটস ব্যাক এন্ড ফোর্থ ইন দ্য সেম ডিরেকশন। দেখো ওরা সেম ডিরেকশনে যাচ্ছে, ব্যাক এন্ড ফোর্থ মানে কম্প্রেস হচ্ছে আর কি, সেম ডিরেকশনে, ওদের মোশনটা সেম ডিরেকশনে। এবং এস ওয়েভটা যেটা দেখো সাইড ওয়ে, সাইড ওয়ে হওয়ার কথা কারণ কি? কারণ এই যে ওয়েভটা ওরা পারপেন্ডিকুলারি, পার্টিকেলের যে মোশনটা হচ্ছে নিচে থেকে উপরের দিকে পারপেন্ডিকুলারি হচ্ছে, এভাবে ওরা মুভ করতেছে ওয়েভ আকারে। মেইনলি এই দুটাই হচ্ছে পার্থক্য পি ওয়েভ আর এস ওয়েভের মধ্যে। এখন দেখো আমি যদি আর্থের কথা চিন্তা করি, এখানে আমি লেফট সাইডে যে ফিগারটা দেখতেছি, এখানে আমি এস ওয়েভের প্যাটার্নটা দেখাচ্ছি, এবং দেখো পি ওয়েভের প্যাটার্নটা রাইট সাইডে যেটা আছে আর্থের, সেটা দেখো এখানে যে ডটেড লাইন গুলা ব্ল্যাক কালার, এগুলা হচ্ছে এস ওয়েভ। এটা দেখো শুধুমাত্র আর্থের ক্রাস্ট দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা যদি ধরো গ্রিন কালার যে সাইড পোর্শনটা, এটা হচ্ছে আর্থের ক্রাস্ট বা ম্যান্টেল যদি বলি, আর ভিতরে ব্লু কালার যেটা সেটা কোর। হ্যাঁ, তো তোমরা বলতে পারবা এটা যে হচ্ছে মানে দুইটা ফিগারে কি পার্থক্যটা বলতে পারবা? আমি কিন্তু একটা বেসিক ডিফারেন্স বলে এসেছি পি ওয়েভ আর এস ওয়েভ এর মধ্যে, মিডিয়ামটা, ওদের ট্রান্সমিশন মিডিয়ামটা যদি বলি, একটা হচ্ছে সলিড দিয়ে ট্রাভেল করে, আরেকটা হচ্ছে সলিড লিকুইড, দুইটা দিয়ে ট্রাভেল করে। তো আমি যদি বলি কোরের মধ্যে, আর্থের কোরে কি আছে? অনেক লিকুইড ম্যাগমা আছে না? Yes, ma'am. হ্যাঁ, লিকুইড ম্যাগমা এবং হচ্ছে গিয়ে তোমার সলিডও আছে, বাট লিকুইডটা তো আছে, যার কারণে দেখো এস ওয়েভ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র আর্থের ম্যান্টেলে ট্রাভেল করতেছে, যে দেখো ওদের যে ওয়েভ গুলা শুধুমাত্র ম্যান্টেলে দেখা হয়েছে। বাট পি ওয়েভটা তো দুইটা মিডিয়াম দিয়ে যেতে পারে, ম্যান্টেলেও যেতে পারবে, কোরের মধ্যে দিয়ে যেতে পারবে, মানে সলিড আর লিকুইড, যার ফলে এই যে ওদের ওয়েভটা দেখো সব দিক দিয়ে যাচ্ছে। এই যে যদি রেড কালারটা পি ওয়েভ হয়, এদের দেখো ওরা মেন্টাল থেকে ট্রাভেল করে পুরো একদম কোর পর্যন্ত, মানে পুরো আর্থটাই বলা যায় যে ওরা ট্রাভেল করতে পারতেছে।
আচ্ছা, এখন আমি তো এতক্ষণ পড়লাম সাবসারফেসের জন্য, মানে মেইনলি যে ওয়েভটা সাবসারফেস দিয়ে ট্রাভেল করে। এখন আমরা পড়বো সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ মানে হচ্ছে যে যে সাসমিক ওয়েভটা হচ্ছে আর্থের আউটার লেয়ার, বা হচ্ছে যদি বলি লিথোস্ফিয়ার, বা যদি আমরা যেখানে আছি আর কি, এই লেয়ারটা দিয়ে ট্রাভেল করে, সেটা হচ্ছে সারফেস ওয়েভ। ঠিক আছে, এটারও দুইটা আছে, কি বলে, দুইটা ক্লাসিফিকেশন আছে। এই দুইটা কি আবার পি ওয়েভ এস ওয়েভের মতোই, বাট এই দুইটার দেখো নাম ভিন্ন। একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে রেইলে ওয়েভ। ঠিক আছে, এটা দেখো রেইলে যদি বলি আমি, এটা ক্রিয়েটস এ রোলিং, মানে এটা রোল করে করে, অনেকটা পি ওয়েভের মতোই, বুঝছো? এই রেলেটা হচ্ছে অনেকটা পি ওয়েভের মতো, এবং লাভ ওয়েভটা ওদের যে ট্রান্সমিশন যে সিস্টেমটা অনেকটা হচ্ছে তোমার এস ওয়েভের মতো। দুইটার মধ্যে অনেক রিজনেবল আছে, বাট নাম দুইটা ডিফারেন্ট আর কি। তো মেইনলি এই দুটা টাইপের ওয়েভে কিন্তু আমাকে ড্যামেজ দিচ্ছে, এই যে আর্থের যে ড্যামেজ গুলা হচ্ছে। কারণ সাবসারফেসে যে প্রাইমারি বা সেকেন্ডারি ওয়েভ, সেটা তো আর সারফেসে আসতেছে না। যার তার মানে হচ্ছে যে আর্থকোয়েকে যে আমাদের ড্যামেজ গুলা হচ্ছে, লাইফের ড্যামেজ বলো বা এই যে কনস্ট্রাকশন বা বিল্ডিং বা সবকিছুর যে ড্যামেজ, তার মানে এই সারফেসের এই দুইটা ওয়েভের কারণেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর্থকোয়েক নিয়ে পড়াশোনা, হ্যাঁ এতটুকুই। এগুলা কি বেশি কঠিন লাগতেছে তোমাদের কাছে, কি মনে হয়? আচ্ছা ম্যাম, চিত্রগুলো কি লাগবে পরীক্ষায়? চিত্রগুলা ধরো তুমি একটা যদি বলে পিওয়ে বেস ওয়েভ নিয়ে যেটা আসে, তখন এই ফিগারটা কি তুমি দিতে পারবা না? শিখে রাখবা। তোমার তো ফিগার অবশ্যই পড়ার সময় লাগবে। তুমি যদি পড়ার সময় বুঝে পড়ার জন্য দুইটা ফিগার রাখো, এরপরে কি এটা ভালো করে শিখতে হবে, পরীক্ষায় আসলে দিতে পারবো না কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে। ইয়েস তাহলে ম্যাম। এই ধরনের ফিগার গুলা দেখবে আর কি। এই ফিগার এটা লাগবে না, যেটা ধরো এত বড় গ্রিন ব্লু কালার, এটা জাস্ট বোঝানোর জন্য, বাট পড়ার সময় অবশ্যই একটু বুঝে পড়বে। ঠিক আছে, আর ধরো এইটা, ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো, এটা সারফেস ওয়েভ যেটা, এগুলো তো যখন পড়বা একবার জি দেখলে তো মনে হয় আমার পরীক্ষায় আসলে লিখতে পারবা, মানে আঁকতে পারবা, লিস্ট বুঝাতে পারবা যে তুমি বুঝতে পারতেছো জিনিসটা কি। এত কঠিন তো কিছু না। আচ্ছা এটা লাগবে পিওই বেসিক, এখন না শুধুমাত্র, সামনেও লাগবে তোমাদের। ঠিক আছে, এটা শিখে রাখো। আর বললামই তো পিওই আর এসওই হচ্ছে এই দুইটা ওয়েভের সাথে অনেকটা মিলিয়ে আছে বলতে গেলে, তো প্রায় সেম। এত কষ্ট করা লাগবে না আশা করি শেখার জন্য। আচ্ছা, এটা কি মানে আর্থকোয়েকটা কি একটু আইডিয়া ক্লিয়ার তোমাদের? এক্সপার্ট হওয়া লাগবে না আর্থকোয়েক নিয়ে, বাট লিস্ট আইডিয়া তো আছে। ম্যাম সারফেস ওয়েবটা আরেকটু বুঝলে ভালো হয়। সারফেস ওয়েভটা হচ্ছে তোমার যে সাসমিক ওয়েভটা বা হচ্ছে আর্থকোয়েকের ফলে যে ওয়েভটা ফেল্ড হয়, সেটা হচ্ছে আর্থের সারফেসে যে ওয়েভটা ট্রাভেল করে। ঠিক আছে, মেইনলি তোমার ওদের অরিজিন তো আর্থকোয়েকের ফোকাসে। ঠিক আছে, এটা ফোকাসে, বাট এই যে ওয়েভ গুলা, সেটা যতক্ষণ পর্যন্ত সাবসারফেসে থাকে সেটা হচ্ছে গিয়ে তোমার বডি ওয়েভ, এবং যখন সেটা সারফেসে চলে আসে সেটা হচ্ছে সারফেস ওয়েভ। এবং সারফেস ওয়েভ যেটা বললাম দুইটা ক্লাসিফিকেশন, রেলে ওয়েভ আর হচ্ছে লাভ ওয়েভ। এই দুইটা অনেকটা তোমার পি ওয়েভ এন্ড এস ওয়েভ এর সাথে মিল। একটা হচ্ছে রোলিং করে করে আগায় আপ এন্ড ডাউন মোশনে, আর একটা হচ্ছে টুইস্ট করে, বা যদি ফিগারটা যদি দেখো লাভ ওয়েভটা কিরকম, এরকম টুইস্ট করতেছে ফ্রম সাইড টু সাইড। যদি গ্রাউন্ডে চিন্তা করি, সাইড টু সাইড এরকম টুইস্ট করে আগাচ্ছে বা ট্রান্সমিটেড হচ্ছে। আর রে লাইটটা হচ্ছে রোলিং, মানে এই যে দেখো রোল আপ করতেছে, একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে, এই ধরনের। ক্লিয়ার? এটা এত ডিটেলস জানতে হবে না, জাস্ট ধরো ডেফিনেশনটা যদি ফিগারটা তুমি বুঝতে পারো যে ওদের ট্রান্সমিশনটা কিরকম, তাহলেই হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে আর্থকোয়েক নিয়ে? আচ্ছা, এই ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে আরেকটা টপিক যেটা বাকি আছে সেটা হচ্ছে ভলকানিজম নিয়ে। তো এটা আমি আজকে তো ক্লাসের টাইম শেষ, তো আজকে আর দেখাবো না। ভলকানিজম হচ্ছে আমি নেক্সট ক্লাসে শেষ করে দিব, তখন ওই ক্লাসে হচ্ছে এই স্লাইডটা শেষ হয়ে যাবে। এরপরে মনে হয় তোমাদের আর একটা টপিক বলতে হচ্ছে অনেকগুলা ক্লাসই মোটামুটি, বাট আরেকটা টপিক বাকি আছে। তোমাদের ক্লাস কয়টা বাকি তোমরা কি জানো? আর কয়টা ক্লাস আছে, বা কত তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস? 6 তারিখ জানুয়ারির? জি জি ম্যাম। টোটাল ক্লাস কয়টা আছে আর এটা জানো? আচ্ছা যাই হোক, না ম্যাম। আগামী ক্লাসে হচ্ছে আমি তোমাদের ভলকানিজমটা নিয়ে পড়াবো। আর সিটিতে হচ্ছে
এই স্লাইডটা থাকবে, মানে হচ্ছে ন্যাচারাসিটি টপিক থাকবে, ন্যাচারাল হ্যাজার্ড। এখন আমি আরেকটা লেকচার দিতে যাচ্ছি, কি বলো? লেকচার 7 আর লেকচার 8 দুইটা থাকবে টপিক। কেউ তো কোনো অ্যান্সার দিচ্ছ না, তাহলে দুইটাই থাকলো। ম্যাম একটা দিলে ভালো। না একটা কেন দিব? এখন কি পড়ে আসতে হবে? তোমাদের তো অনলাইন এক্সাম সব ওপেন বুক এক্সাম। ওপেন বুক না, সবকিছুতে অ্যাক্সেস করতে পারতেছো, ম্যাটেরিয়াল বলো, বই বলো, গুগল বলো। তাহলে কি না পড়াশোনা? ম্যাডাম, তারপরও ম্যাডাম দুইটা স্লাইড দিলে ম্যাডাম পড়ার একটু প্রেশার থাকে। এখন ম্যাডাম আমাদেরকে আসলে অনেকগুলো সিটি দিতে হচ্ছে, তারপর ম্যাডাম অনেকগুলো অ্যাসাইনমেন্ট লিখতে হচ্ছে ডেইলি। এখন ম্যাডাম মানে খুব একটা প্রেশার আছে, এই জন্য ম্যাডাম বলতেছি যে ম্যাডাম দুইটা স্লাইড না দিয়ে একটা দিলে আসলে ভালো। এখন তো পড়তে হচ্ছে না, স্লাইড তো দিচ্ছি ঠিক আছে, বাট তোমাদের কি ওপেন বুক এক্সামে পড়াশোনা করার দরকার হচ্ছে? সিটিগুলা কিভাবে দিচ্ছ? ওপেন বুক না, দেখা দেখি ম্যাম দিচ্ছে। আমরা পড়ি ম্যাম। করতেছি তো, পড়ে তো দেই। ম্যাম আমরা পড়ে দিই ম্যাম। ম্যাডাম আমি একটু বলি, ওপেন না বুক পড়লে তো এক্সাম ম্যাডাম হইলো পরে সমস্যা হয়ে যাবে ম্যাডাম। মানে হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখন যদি ম্যাডাম ওপেন বুক এক্সাম দেইও ঠিকই ম্যাডাম, সিটির আগে একবার হলো চোখ বুলাই পড়াগুলা। তাই ম্যাডাম একদম মেইন যে পরীক্ষা সেখানে তো আর বই খুলে লিখতে পারবো না। যতই আমরা বই দেখে লিখি, যত কিছু আমরা করি না কেন, তারপরে ম্যাডাম পরীক্ষা 2-3 দিন আগে ঠিকই আপনার স্লাইড গুলো দেখি, নেট টেট ঘেটে আরো কিছু জানি, বা আরো অনেকের কাছে অনেক রকম বই থাকে, যে যেমনে পারে। এই জন্য বলতেছি ম্যাডাম একটা দিলে একটু ভালো হয়। যেভাবে বলতো সেভাবে কি আসলে পড়াশোনা করো তোমরা? ইয়েস ম্যাম। এখন আজকে সিটি সিলেবাস দিচ্ছি, সবাই খুব রেসপন্স করতেছে। গতকালকে যে এতজনকে ডাকলাম, কাউকে যে পাই না ক্লাসে। আমি তোমাদেরকে বলা হয়েছে আমি যে সামনে থেকে রেকর্ড দিব না, কালকের ক্লাসের পর থেকে আর কোনো রেকর্ড আমি তোমাদেরকে দিব না। এটা কি জানো তোমরা সবাই? কারণ কেন তোমাদের ম্যাডাম? কে বলতেছো কেন ম্যাডাম? আমি কালকে বলে দেইনি? কালকে ক্লাসে ছিল না তুমি? ছিলাম তো। তো আমি কালকে বলে দেইনি যে আর কোনো রেকর্ড তোমাদেরকে দিব না আমি? তোমরা ক্লাসে রেসপন্স করো না, আসোই তো না, রেসপন্স কিভাবে করবা? কি বলেন ম্যাডাম, রেসপন্স করে না? সবাই তো থাকে প্রেজেন্ট আপনার। সবাই তুমি ছিল না কালকে? না, আমি তো প্রায় তোমাদেরকে ডেকে আমি পাই না। আমি গতকাল ছিলাম। গতকাল আপনি শাহেদ ভাই থেকে পড়া ধরছেন, আমি ছিলাম, ক্লাসে থাকবো না কেন? আমি আপনার প্রত্যেকটা ক্লাসে ছিলাম। ঠিক আছে, যাই হোক। আম, আচ্ছা ঠিক আছে, এটা থাকবে, মানে হচ্ছে এই স্লাইডটা থাকবে, ন্যাচারাল হ্যাজার্ড এর স্লাইডটা থাকবে। ওপেন বুক এক্সাম, তারপরেও তোমরা দুইটা স্লাইড নিবা না? যেহেতু অনেক কিছু বললা, অনেক পড়াশোনা করে আসবো, ঠিক আছে তাহলে পড়ো। আর এই স্লাইডটা থাকবে, আমি তো বললাম ওই বুধবার দিন হচ্ছে ভলকানিজম শেষ করলে পুরোটা, মানে পুরোটা থাকবে আর কি। লেকচার 8 থাকবে, এক উইক আগে জানিয়ে দিচ্ছি। স্লাইডটা দিবেন থ্যাংক কিন্তু ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক স্লাইডটা ইউ। কি আজকে দিতে হবে? আমি নেক্সট ক্লাস নিয়ে দিয়ে দিব আর কি। ম্যাডাম আজকে দিলেই তো ভালো হয়, মানে তোমরা আপনারও আজকে তাহলে থেকে পড়বা প্রেশারটা না। কমে যাচ্ছে। আমার কিসের প্রেশার? কিছু সমস্যা নেই, কালকে দিলেও সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট ক্লাস কালকে শেষ দিলে করে সমস্যা তারপরে নেই। দিব। তোমরা এমনিও ওটা পড়বা না এখন, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস বুধবার। আর তোমাদের পরীক্ষা গুগল ক্লাসরুমে, গুগল ফর্মে হবে। তোমরা গুগল ক্লাসরুমে মনে হয় এখনো 2-1 জন বাকি আছো। আমি সবাইকে ইনভাইটেশন দিয়ে দিছি, ওটাতে লগ ইন করে নিবা। হ্যাঁ বলো, কেউ বাকি আছো ওটাতে গুগল ক্লাসরুমে অ্যাড হওয়া? আমাকে মেইল পাঠাবা তোমাদের। এটা একটু দেখবা, পরীক্ষা গুগল ক্লাসরুমে হবে। ওই তোমাদের অন্য পরীক্ষাগুলো কিভাবে হয়, বা অন্য সিটি যেগুলো দিছো, অনলাইনে যেগুলো দিছো, সেগুলো কিভাবে দিছো? ম্যাম ম্যাডাম গুগল আমরা ক্লাসরুমে হচ্ছে দিছি আমরা। হ্যাঁ ম্যাডাম, খাতায় লিখে লিখে ছবি তুলে তারপরে আচ্ছা পিডিএফ করি। আচ্ছা, আমি হয়তো এমসিকিউ টাইপস নিব তো এক্সাম, তো হচ্ছে গুগল ফর্মে হবে। তোমার ওই কষ্টটা করতে হবে না, খাতায় লিখে পিডিএফ বানিয়ে দিতে হবে না, ঠিক আছে? আমি পরে বলে দিব, রুলস গুলো বলে দিব, নিয়মটা শিখিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।